আপনি কি সালাম আমার আলাইকুম। শুধু মাথা দেখতে পাচ্ছেন? না, we are on live. ওকে। So, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন অ্যাজ ইউজুয়াল। সো আমরা আজকে আসলে কথা বলতে যাচ্ছি চাইনাই হায়ার এডুকেশন এবং হচ্ছে স্কলারশিপ নিয়ে, গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। সাম্প্রতিককালে আমরা জানি যে আসলে অনেক লাইক আলোচিত বা সমালোচিত যাই বলি না কেন, চায়না ছিল একদম টপ অফ দা লাইক টাউন বলা যায় ওয়ার্ল্ডের, এবং অনেকগুলো ইস্যু নিয়ে আসলে চায়নাতে মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে ডিবেট দেখা যায়। বাট একটা ব্যাপারে চায়না আসলে খুব এগিয়ে গিয়েছে, এটা আমি পোস্টে মেনশন করেছি, সেটি হচ্ছে হায়ার স্টাডিজ নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে। চায়না আসলে এখন ইউরোপ, আমেরিকা বা যে কোনো দেশের মতো বেশ ভালো কিছু ইউনিভার্সিটি ওরা করেছে, এবং যেখানে হচ্ছে ওরা লাইক টপ ক্লাসের এডুকেশন প্রোভাইড করছে, এবং মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 100 এর মধ্যে অনেক ইউনিভার্সিটি চায়নাতে এখন, হুইচ ইজ লাইক ভেরি গুড থিং ফর আস। এবং বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট যাচ্ছে চায়নাতে। সো চাইনার স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ এবং চায়নার উচ্চশিক্ষার সুযোগ সহ স্কলারশিপের লাইক অ্যাডমিশনের প্রসেস এবং স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো খালিদ হোসাইনের সাথে। হ্যালো খালিদ, কেমন আছো? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ওকে, তো খালিদ, তুমি শুরুতে হচ্ছে জিজ্ঞেস করছো তোমার মাথা দেখা যাচ্ছে কিনা। আসলে একটু একটু উপরে উঠলে ভালো হবে, লাইক আমার মাথা হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, কুল। ওকে, ওকে। তো খালিদ, তুমি যদি শুরুতে তোমার একটা পরিচয়টা দাও দর্শকদের কাছে, এরপর আমরা মেইন ডিসকাশনে চলে যাবো। আচ্ছা, আচ্ছা। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। দর্শকদের আচ্ছা, মধ্যে কেউ শুনতে পাচ্ছি কিনা একটু জানাতে পারে আমাদেরকে। আচ্ছা। আমি খালিদ হোসেন। আহ, যেহেতু চীনের উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে কথা বলতে এসেছি, সো বুঝতেই পারছেন আমি গ্রাজুয়েশন মানে আমার মাস্টার্স কমপ্লিট করেছি 2018 সালে আহ, চায়না থেকে, চায়না সাংহাই চিয়াওতং ইউনিভার্সিটি থেকে। আমার মেজর ছিল ইন্টারন্যাশনাল বিজনেস। আমার মাস্টার্স প্রোগ্রামটা ছিল 2 বছরের, বাট আমার কিছু বেশি সময় লেগেছে, 2 বছর 3 মাসের মতো সময় লেগেছিল। চায়না থেকে ব্যাক করে কারেন্টলি আমি বাংলাদেশে ঢাকাতেই একটি চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানিতে এইচআর প্রফেশনাল হিসেবে জব করছি। এক্সেলেন্ট। আমি খালিদকে আসলে চিনি। খালিদ ইনু সেন্টারে ইন্টার্নশিপ করতে গিয়েছিল আমি যখন ওখানে জব করতাম। রাইট। সেই সূত্রে খালিদের আমার পরিচয়। তো অনেক দিন ধরে খালিদের সঙ্গে যোগাযোগ ছিল। তো খালিদ, আমরা যদি এখন একটু সরাসরি ডিসকাশনে চলে যাই, তাহলে তুমি যদি একটু বলতে যে আসলে ফার্স্ট অফ অল একটু জাস্ট চাইনাতে উচ্চশিক্ষার অবস্থা কি, বা চাইনাতে তুমি তো গিয়েছিলে, বা ওভারঅল তুমি তোমার মতো করে একটু বলো জাস্ট স্কলারশিপ কিছু মিলে। আচ্ছা, আচ্ছা। বেসিক্যালি আমি চায়নাতে গিয়েছিলাম 2016 সালে। তানিন ভাই সাথে যখন আমি একই অর্গানাইজেশনে ছিলাম, আমি ইউনিট সেন্টারে ছিলাম। তানিন ভাই যেটা বললো, আমি ইন্টার্ন হিসেবে ছিলাম সেই সময়। জাস্ট আমার ইন্টার্ন এবং ব্যাচেলার শেষ করেই আমি চায়নাতে চলে যাই। আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নামে যে স্কলারশিপটা আছে সেটাতে অ্যাপ্লাই করেছিলাম। এটা মূলত হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের থেকে অ্যাপ্লাই করতে হয়। দ্যাট মিনস বাংলাদেশের যে শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর একটা সার্কুলার করে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ স্টুডেন্টদের কাছ থেকে। দেন হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লাই করলে তারা যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে ফাইনাল একটা রেজাল্ট দেয়। এবং লাকিলি এবং আল্লাহর অশেষ রহমত ছিল, আমি মাস্টার্স প্রোগ্রামে চান্স পেয়েছিলাম। আহ, আর আমি এটা মূলত সামারিটা বললাম, আমি এটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি। যেহেতু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা আমি পেয়েছিলাম, ইভেন কথা প্রসঙ্গে হয়তো আমি আমার যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই প্রক্রিয়া বা কারো যদি কোশ্চেন থাকে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মানে তামিম ভাই, আমি যদি বলি চীনে পড়াশোনার ক্ষেত্রে রেফারেন্স দিতে গেলে আমাদেরকে এখনো সেই 1400 বছর আগে শুধু চীন দেশে যাও সেই রেফারেন্স টানতে হয়। কিন্তু আসলে চীনে কেন পড়তে গেলাম বা অন্যরা বা কেন চীনে পড়তে গেল, সেটা একটা বড় প্রশ্ন সবসময় শুনতে হয়। ইভেন আমাকেও শুনতে হয়েছে। ওখানে যাওয়ার পরে অনেকে কোয়েরি, অনেকে কোশ্চেন করে আমাদের ইউনিভার্সিটির ছোট ভাইরা বা পরিচিত অনেকেই জানতে চায় কিভাবে অ্যাপ্লাই করবো, কিভাবে আসবো। বাট আমি আপনাকে ফার্স্ট অফ অল খুবই ধন্যবাদ জানাতে চাই, এরকম একটা সেশন আমি এর আগে কখনো অ্যাটেন্ড করিনি, এই ফার্স্ট। আপনাকে ইনভাইট করার জন্য আরেকবার ধন্যবাদ। সো আমি এই এই যেটা বললাম চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করবো। সো মানে বেসিক্যালি আমি যদি বলি চায়না সম্পর্কে বা চাইনিজ স্কলারশিপ সম্পর্কে অ্যাপ্লাই করার আগে আমার তেমন কোনোই আসলে ধারণা ছিল না, বা আমার পরিচিত মধ্যেও তখন পর্যন্ত কেউ যায়নি।
বাট খুব অল্প সময়ের ব্যবধানে আমি এটা সম্পর্কে জানতে পাই। আমার ছোট ভাই ওখানে অ্যাপ্লাই করে এবং ওখানে যায় একটা ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য। আমি ওর থ্রুতে কিছুটা চায়না সম্পর্কে তখন ধারণা পেলাম, যেহেতু চায়না খুব রেস্ট্রিক্টেড একটা কান্ট্রি, অনেক ইনফরমেশন তারা তাদের জনগণ বা বাইরের দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন, যেই কারণে হয়তো আমরা এত দূর থেকে বসে বা অন্যান্য দেশ থেকে বসে হয়তো চায়না সম্পর্কে জানতে পারি না, বা সেই সুযোগটা হয় না, যেহেতু চায়নাতে ফেসবুক ব্যান বা ইউটিউব বা গুগল অনেক কিছুই ব্যান। ওরা ওদের নিজেদের মতো করে অনেক সফটওয়্যার ডেভেলপ, অ্যাপ ডেভেলপ করে রেখেছে, যেটা ওদের দেশের লোকজন সেটা ইউজ করে। ইভেন ফরেনাররা পরে যখন যায় ওখানে, মানে আমরাও তখন সেই অ্যাপগুলো ইউজ করতাম। সেই কারণে হয়তো জানা হয়নি, বাট যখন আমার ছোট ভাই গেল আমি ওর কাছ থেকে ধারণা পেলাম এবং ও আমাকে ইন্সপায়ার করলো যে ভাইয়া, why you not applying for Chinese government scholarship? It's a very good opportunity for you because you just completed your graduation. So why you are not trying for this? দেন আমিও চিন্তা করলাম, হ্যাঁ, চেষ্টা করে দেখতে তোর সমস্যা নেই, চেষ্টা করতেই পারি। সো অ্যাকচুয়ালি আমি ছিলাম চীনের বাণিজ্যিক কেন্দ্র, এটাকে বাণিজ্যিক কেন্দ্র বা ফিনান্সিয়াল হাব বলা যায়, সাংহাইতে ছিলাম। সাংহাই একটা ইন্টারন্যাশনাল সিটি এবং এই শহরে বলা যায় চীনা এবং ইউরোপীয় সংস্কৃতি একসাথে মিলেমিশে একাকার। সো সাংহাইতে যাওয়ার পর আমার মনে হয় নাই যে আমি চায়নাতে বা এশিয়ার কোনো কান্ট্রিতে আছি। সত্যি কথা বলতে চায়নার ইনফ্রাস্ট্রাকচার, রোডঘাট বা ওদের যে কালচার, সেটা আমার কাছে কখনোই মনে হয় না আমি এশিয়াতে আছি। আমার কাছে মনে হচ্ছে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে আছি। সবকিছু ওভারঅল বলবো। ইভেন আপনি হয়তো জেনে থাকবেন যে চাইনিজরা ইংলিশ খুব কম জানে, এটা কমন একটা আমাদের ইয়া আছে যে চাইনিজরা ইংলিশ কম জানে। বাট সাংহাইতে যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, আহ, আহ, অনেক স্টুডেন্ট থেকে শুরু করে অনেক প্রফেশনাল এক্সপার্ট থেকে শুরু করে, মানে মোস্ট অফ দ্য পিপল দে নো ভেরি ওয়েল ইংলিশ, ইভেন ইউনিভার্সিটি স্টুডেন্টরা। সো এই যে ধারণাটা আমার ছিল যাওয়ার আগ পর্যন্ত, এটা আমার মনে হয় তখনই যাওয়ার সাথে সাথে কেটে গিয়েছিল যে না, আমি আসলে ভুল কোনো সিটিতে বা এমন কোনো এলিয়েনের কোনো শহরে আসি নাই যেখানে হয়তো আমাকে সারা জীবন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শুনে যেতে হবে বা আমি হয়তো বুঝবো না। সো ওভারঅল মানে আমি যদি বলি এটা খুব কম, বাট অ্যাটলিস্ট মানে আপনার চলাফেরা, যাতায়াত বা অন্য যে কোনো কমিউনিকেশন বলি, সেটা যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খাপ খাইয়ে নিতে পারবে সাংহাইতে। সো আমি যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেটা সম্পর্কে এবার শুরু করি বা একটু বলি। আমি যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেই ইউনিভার্সিটিটা এই বছর ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ 50-এর মধ্যে চলে এসছে। আমি যখন গিয়েছিলাম তখন সেটা 61 or 62 ছিল 2016 সালে। সো এই ইউনিভার্সিটিকে বলা হয় এমআইটি অফ দ্য ইস্ট। সো শুধু আমার বিশ্ববিদ্যালয় বলেই নয়, এটাকে আমি একটা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি হিসেবে যে সুযোগ সুবিধা এরা প্রোভাইড করে, সেটা আদার্স যে চাইনিজ ইউনিভার্সিটি গুলো আছে সবার মধ্যে রয়েছে। বাট এই ইউনিভার্সিটির টপ র্যাঙ্কে হওয়ার যে কারণগুলো বা টপ র্যাঙ্কিং এ চলে আসার মতো যে অ্যাক্টিভিটিস গুলো, এরা ওভারঅল সবকিছুই প্রোভাইড করছে। স্টুডেন্ট স্কলারশিপ থেকে শুরু করে, রিসার্চ পেপার থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে গ্রোমিং থেকে শুরু করে, ওভারঅল এভরিথিং। যেহেতু আমরা এশিয়ার একটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে চীনে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ছাত্রদের জন্য বেশ ভালো রকম সুযোগ রয়েছে, খুব ভালো রকম সুযোগ রয়েছে। বুঝতে পারছেন এটাকে মানে সবাই বলছে এমআইটি অফ দ্য ইস্ট। সো তবে খুব কম দেশই সম্ভবত আমি বলবো যে সরকারি পর্যায়ে স্কলারশিপের বিজনেস বা অ্যাকাউন্টিং বিষয়ের স্কলারশিপ দিয়ে থাকে, খুব কম দেশেই দিয়ে থাকে। সেক্ষেত্রে এই সাংহাইয়ের এই ইউনিভার্সিটিতে আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম, আমি মনে হয় নামটা বলি নাই, সাংহাই চিয়াওতং ইউনিভার্সিটি, সেক্ষেত্রে বিজনেস এবং অ্যাকাউন্টিং এর ছাত্রদের জন্য বেশ ভালো রকমের সুযোগ রয়েছে। যদিও এদের টোটাল অ্যাক্টিভিটিস একসময় ওয়ান্স আপন এ টাইম তারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদেরকেই অ্যাট্রাক্ট করতো, বাট রিসেন্টলি লাস্ট বেশ কয়েক দশকে এটা চেঞ্জ হয়েছে। এখন ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, বিজনেস, এমবিএ অনেক স্টুডেন্ট যাচ্ছে। সো আমি ছিলাম, আমার মেজর ছিল ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল বিজনেস। সো আমিও সেখানে দেখেছি
প্রচুর ইন্টারন্যাশনাল মানে স্টুডেন্ট যেরকম আছে সেরকম এক্সিকিউটিভ লেভেলে যারা এমবিএ করতে আসে তাদের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে মেলামেশার সুযোগ হয়েছে। সো আমি আপনাকে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, সেটা আমি একটু সার্চ করেই বের করেছি। সেটা হচ্ছে 2018 সালের রিপোর্ট অনুযায়ী সেই সময় চীনে প্রায় 5 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল এবং প্রতি বছর 10% হারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল 2018 সালে। সেই হিসাবে এখন প্রায় 5.5 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকার কথাই। ইউএসএ এবং ইউকে এর পরে যা সবচেয়ে বেশি, আমি বলবো ইউএসএ এবং ইউকে এর পরে যা সবচেয়ে বেশি। এই 5 থেকে 5.5 লাখ স্টুডেন্টের মধ্যে 60%ই আসলে এশিয়ান। এশিয়ান বলতে বুঝতেই পারছেন, এশিয়া একটা বিশাল আমাদের মহাদেশ। বিভিন্ন দেশ, চীন, চীন, কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, প্রত্যেকটা কান্ট্রির স্টুডেন্ট সেখানে যাচ্ছে, পড়াশোনা করছে। ইভেন আমি যদি আমার কোর্সের কথা বলি, আমরা 76 স্টুডেন্ট সেই বছর অ্যাডমিশন নিয়েছিলাম এবং এই 76 স্টুডেন্টের মধ্যে আমরা সবাই ছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সেখানে কোনো চাইনিজ স্টুডেন্ট ছিল না আমাদের কোর্সটাতে, আমাদের প্রোগ্রামটাতে। যদি বলি স্পেসিফিক, আমাদের প্রোগ্রামটাতে কোনো চাইনিজ স্টুডেন্ট ছিল না, সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম। তার মধ্যে 55% ছিল ইউরোপিয়ান, 55% ছিল সেই সময় ইউরোপিয়ান স্টুডেন্ট আমার ক্লাসে। ইভেন আপনি জানেন যে প্রতি বছরই এক্সচেঞ্জে অনেক স্টুডেন্ট আসে, তো সেটাও যদি অ্যাড করি প্রতি সেমিস্টারে, এটা অ্যারাউন্ড প্রতি সেমিস্টারে দেখা যেত বিভিন্ন কোর্সে অ্যারাউন্ড 90 to 92 স্টুডেন্ট ছিল আমাদের প্রোগ্রামে। সো চীনের আশেপাশে কোরিয়া, জাপান, মালয়েশিয়া, সব দেশ থেকে স্টুডেন্ট আসতেছে। চীনে পড়তে যাওয়া 5.5 লাখ ছাত্রের মধ্যে প্রায় 20% কাছাকাছি চীনের রাজধানী যে শহর বেইজিং এ এবং যে ফিনান্সিয়াল হাব যেটা বললাম সাংহাইতে যাচ্ছে 15% স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এছাড়াও আরো কিছু প্রভিন্স আছে, জিয়াংসু প্রভিন্স, চেচিয়াং প্রভিন্স, তার সেখানেও অনেকে পড়তে যাচ্ছে। সেই যেমন জেচিয়াং প্রভিন্স সেটা হচ্ছে সাংহাইয়ের খুব কাছেই, সাংহাইয়ের পাশের প্রদেশই বলা যায় এটা। এবং বাংলাদেশের, আমি যদি বাংলাদেশের হিসাবে আসি এবার, বাংলাদেশের প্রায় 10,000-এর বেশি ছাত্র এখন চীনে পড়াশোনা করছে কারেন্টলি, এবং প্রতি বছর প্রায় 1,000-এর কাছাকাছি সংখ্যক ছাত্র চীনে পড়তে যাচ্ছে। এর মধ্যে প্রতি বছর প্রায় 50 থেকে 100 জন, এবং এটা বছর ভেদে আলাদাও হয়। চীনের সরকারি স্কলারশিপ যেটাতে অ্যাপ্লাই করেছিলাম, সিএসসি স্কলারশিপ বা চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, সেটা প্রোভাইড করে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের থ্রুতে। সেটা প্রতিটা দেশেই ওরা প্রোভাইড করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মিনিস্ট্রির মাধ্যমে এটা আমরা স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকি, এবং অন্যান্য দেশেও সেম, অন্যান্য দেশের মিনিস্ট্রির মাধ্যমে অন্যান্য দেশের স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে মানে কিছু পরিসংখ্যান আমি দিলাম। আমরা যারা ইন্টারেস্টেড, এখন যারা সংশয় ফিল করছে যে আমরা কি অ্যাপ্লাই করব কি করব না, যারা দ্বিধাদ্বন্দ্বে আছে, তাদের জন্য আমি রেশিওটা আসলে কালেক্ট করেছিলাম, পরিসংখ্যানটা কালেক্ট করেছিলাম। এখন আমি যদি আমাকে জিজ্ঞেস করেন বা আমি যদি বলি এখন চীনে মানুষ আসলে কেন পড়তে যাচ্ছে, রিজনটা কি? শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এত যাচ্ছে সেজন্য আমাকেও যেতে হবে? বিষয়টা আসলে কিন্তু সেরকম না। হ্যাঁ, অবশ্যই সেটা অনেকটা বড় বিষয়। আপনার ক্লাসের চারপাশে কারাদের সাথে আপনি ক্লাস করছেন, এনভায়রনমেন্টটা কিরকম, এগুলো অবশ্যই আপনি চিন্তা ভাবনা করবেন। বাট আমি বলবো সেটা একটা যেমন ফ্যাক্টর, আমি বলবো ভার্সিটির ফ্যাকাল্টি, ভার্সিটির রিসার্চ, সেগুলো কি আছে এগুলো আপনারা জেনে বুঝে যাবেন। যে সাবজেক্টে অ্যাপ্লাই করেন না কেন, ইঞ্জিনিয়ারিং হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, সেটা হিউম্যানিটিস রিলেটেড যে কোনো সাবজেক্ট হতে পারে। এখন আমি যদি বলি মোটা দাগে চীনে এখন বেশ কিছু বিশ্বমানের ইউনিভার্সিটি আছে যেগুলো র্যাঙ্কিং এ প্রথম 100-র মধ্যে আছে বা 200-র মধ্যে চলে আসছে, বেশ কিছু। আপনি যদি গুগল করেন বা কিউএস র্যাঙ্কিং এর চার্টটাও ফলো করেন, আপনি এই জিনিসগুলো হয়তো খুব ইজিলি পেয়ে যাবেন।
শুধু র্যাঙ্কিংই বিষয় তা না, চীনের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্বমানের রিসার্চ সেন্টার আছে, রিসার্চ সেন্টার যেটা আমি বলছিলাম, রিসার্চ পেপার বা রিসার্চ ক্রাইটেরিয়া গুলো আপনারা দেখে নিতে পারেন অ্যাপ্লাই এর আগে, যেখানে সব বিশ্বমানের রিসার্চ পেপার গুলো বের হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে। সেই কারণে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স সাবজেক্টের ছাত্ররা অনেকেই যাচ্ছে এখন, যাওয়ার উৎসাহ পাচ্ছে তারা। এবং হয়তো একজনের কাছ থেকে শুনে, আমি যেরকম একজনের কাছ থেকে শুনেছি, ইন্টারেস্ট ফিল করেছে, অ্যাপ্লাই করে রেখেছে। সো এখনো সেম ঘটনাই ঘটছে, যারা এখন গ্রাজুয়েশন করে বের হচ্ছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েই এখন অনেক স্টুডেন্ট ইন্টারেস্ট ফিল করছে এবং তারা অ্যাপ্লাই করছে এবং অনেকে স্কলারশিপও পাচ্ছে। আর সত্যি কথা বলতে আমি যেটা আগেই বললাম, চীনে যে পরিমাণ স্টুডেন্টদেরকে এখন স্কলারশিপ দেওয়া হচ্ছে, অন্যান্য দেশে আমি বলবো খুব কম দেশই এত স্কলারশিপ দিয়ে থাকে। এবং নট অনলি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, there is many opportunities for scholarship like university scholarship, provincial scholarship, বিভিন্ন প্রভিন্স ভেদে বিভিন্ন প্রভিন্স থেকে স্কলারশিপ অফার করা হয় এবং অলমোস্ট সেম ক্যাটাগরির ফ্যাসিলিটিস এবং মান্থলি স্টাইপেন্ড, টিউশন ফি, সবকিছুই। আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এটা এটা ফুললি ফান্ডেড, আমি ফুল ফান্ডেড ছিল, যেখানে ইনক্লুডিং আমার টিউশন ফি, যেখানে হচ্ছে আমার ডরমিটরি ফি, যেখানে হচ্ছে আমার বলবো আমার হেলথ ইন্স্যুরেন্স এবং মান্থলি স্টাইপেন্ড, মান্থলি একটা স্টাইপেন্ড দিত আমাকে খাবার খাবার খরচের জন্য। সো এবং সাথে সেটা ছিল এয়ার ফেয়ার ইনক্লুড, মানে আপনি যাওয়া এবং আসা, আপনি যখন বোথ বোথ ওয়ে, লাইক বোথ আপনি যখন যাচ্ছেন ইউনিভার্সিটিতে এবং যখন আপনি গ্রাজুয়েশন শেষে ব্যাক করছেন, সেই ইয়ার ফেয়ারটাও ওরা অ্যাড করেছিল। সো এই ইয়ার ফেয়ারটা বাদে তামিম ভাই অন্যান্য প্রভিন্সিয়াল যে স্কলারশিপ গুলো আছে অলমোস্ট সেম, ইভেন ইউনিভার্সিটি যে স্কলারশিপ গুলো দিচ্ছে এটাও সেম, শুধু এয়ার ফেয়ারটা বাদে। আর এছাড়াও আরো যদি ক্যাটাগরাইজ করি, সেখানে দেখা যাচ্ছে হচ্ছে আমি যেমন পেয়েছিলাম এটাকে বলে এ ক্যাটাগরি স্কলারশিপ, সেখানে স্টুডেন্ট ভেদে এবং এক্সপেরিয়েন্স ভেদে এবং সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে এ, বি, সি এবং ডি ক্যাটাগরি, এই চারটা ক্যাটাগরিতে স্কলারশিপ এর রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে থাকে ওরা, এক একজনকে ইন্টারভিউ এবং অন্যান্য সবকিছু যাচাই বাছাইয়ের পরে ওরা অফার করে থাকে। বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, আমি মনে হয় আমার ট্র্যাক থেকে অন্য লাইনে চলে যাচ্ছি, আমি আবার ফিরে আসি কেন আসলে চায়নাতে আপনি যাবেন। অবশ্যই স্কলারশিপ একটা বড় বিষয় এবং স্কলারশিপের মধ্যে কি কি ইনক্লুডেড আছে সেটা অবশ্যই যাচাই বাছাই করার একটা বিষয় আছে, আপনাকে কি কি অফার করা হচ্ছে। সো চীনে আসলে সত্যি কথা বলতে উন্নত মানের শিক্ষা অনেক কম খরচে পাওয়া যাচ্ছে, এটা বলতেই হয়, যেটা আমাদের দেশের অনেক ছাত্রকে সেখানে যাওয়ার জন্য আমি বলবো উৎসাহিত করছে। এই উচ্চমানের শিক্ষা বা উচ্চমানের এনভায়রনমেন্ট যেটা হয়তো আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে পাবেন না, ইভেন আমি বলবো ওয়ার্ল্ডের অনেক 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 কান্ট্রিতেই হয়তো আপনি এই কম খরচে পড়াশোনা করা, থাকা, খাওয়ার যে ফ্যাসিলিটি প্রোভাইড করছে এটা আপনি পাবেন না। চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা অনেক, প্রায় 3 থেকে 3.5 হাজার ইউনিভার্সিটি আছে চীনে। তার মধ্যে থেকে 279টা ইউনিভার্সিটিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করা হয়। চাইনিজ যে সিএসসি আছে, মানে চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, ওরা এই 279টা ইউনিভার্সিটিকে সিলেক্ট করেছে, এই ইউনিভার্সিটি গুলাতেই শুধু এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ গুলো দেওয়া হবে এবং বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসা হবে। এবং অবশ্যই বুঝতে পারছেন এই 279টা ইউনিভার্সিটি সবগুলোই বেশ মানে কি বলবো হাইলি র্যাঙ্কড এবং পড়াশোনার মান থেকে শুরু করে সবকিছুই খুব ভালো, সেটাই ওরা যাচাই বাছাই করে 279টা ইউনিভার্সিটি ফিক্স করেছে। এছাড়াও আপনি যারা সেলফ ফান্ডে পড়তে চান, তারা এই 279টা ইউনিভার্সিটির বাইরেও আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। সেখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হচ্ছে মানে খুবই ইন্টারেস্টিং এবং সবারই কোয়েরি থাকে, চায়নাতে পড়তে যাচ্ছেন কোন ল্যাঙ্গুয়েজে পড়ছেন, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমি যে ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছি সেটার ধরন ছিল ইংলিশ, আমি ইংলিশেই আমার মাস্টার্স কমপ্লিট করেছি। ইভেন মাস্টার্সে ম্যাক্সিমাম সব জায়গায় ইংলিশে অফার করা হয় কোর্সগুলো বা প্রোগ্রামগুলো। ব্যাচেলারে আপনি সেলফ ফান্ডে ইংলিশে পড়তে পারবেন, বাট চাইনিজ গভর্নমেন্ট থেকে যে স্কলারশিপ বা প্রভিন্সিয়াল স্কলারশিপ গুলো প্রোভাইড করা হচ্ছে ব্যাচেলারের ক্ষেত্রে এখনো
ওরা চাইনিজ ল্যাঙ্গুয়েজেই পড়াশোনার বিষয়ে হাইলাইট করে থাকে। মানে সেক্ষেত্রে ইংলিশে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ইংলিশে ব্যাচেলরে পড়বেন এমনটা খুব কম। আবার স্কলারশিপ সহ, আমি যদি বলি স্কলারশিপ সহ ব্যাচেলরে পড়াটা খুবই টাফ, এবং স্কলারশিপ নাই বললেই চলে। তো সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড ব্যাচেলরে পড়াশোনা করা, সেক্ষেত্রে আপনাদেরকে সেলফ ফান্ডে পড়তে হবে। হ্যাঁ, আপনি পড়াকালীন শুরু করার সময় হয়তো 2-3 সেমিস্টার বা 1 বছর বা 2 বছর পরে হয়তো আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটা হয়তো আপনার রেজাল্ট এবং ওভারঅল পারফরমেন্সের উপর বেসিস করে আপনাকে প্রোভাইড করা হবে। এটাকে এটাকে হয়তো আপনাকে ওরা তখন হাফ টিউশন ফি মাফ করতে পারে, এমন হতে পারে আপনার ডর্ম ফি মাফ করতে পারে, এমন হতে পারে আপনাকে হয়তো ভালো স্টুডেন্ট বা ভালো পারফরমেন্স থাকলে স্টাইপেন্ডও প্রোভাইড করে। টিউশন ফি, ডর্ম ফি এগুলো আহ, 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 মানে রিডিউস করার পর আপনাকে দেখা যাচ্ছে হয়তো স্টাইপেন্ডও ওরা প্রোভাইড করে। তো বাট ভার্সিটি ভ্যারি করে। যেমন আমি যদি এখন সাবজেক্টের রিলেটেড চলে আসি, কোন বিশ্ববিদ্যালয় বা কোন ইউনিভার্সিটি গুলোতে কোন সাবজেক্টের জন্য ভালো, ডেফিনেটলি চায়নার রাজধানী হচ্ছে বেজিং। অনেকেরই আগ্রহ থাকে যে রাজধানীতে যাব। আহ, আবার যেমন অন্যান্য প্রভিন্স গুলো খুব ভালো করছে এই সময়। আহ, সাংহাই, চেচিয়াং, জিয়াংসু, এরকম অনেক বেশ ফেমাস সিটি বা বিজনেস হাব আছে, যেমন গুয়াংজো, সেনজেন। এই এই সেনজেন এবং গুয়াংজো প্রভিন্সে দেখা যাচ্ছে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো ওখানে আছে। সো অনেক স্টুডেন্ট চিন্তা করে যে আমরা ওখানে যাব, ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি সেই কোম্পানিগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করব। সো সাংহাইতে আমি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সাংহাইতে, এখানে যদি আমাকে কোশ্চেন করেন তাহলে আমি বলবো সাংহাই হচ্ছে একটা ফিনান্সিয়াল হাব, এবং এখানে সব এমএনসি গুলো এই এই শহরেই ম্যাক্সিমাম এমএনসি গুলো আছে। এবং তাই বলে অন্য শহরে যে নাই তা না, অবশ্যই অন্যান্য শহরেও আছে, বাট এইখানে একসাথে আপনি সব এমএনসি গুলো, ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো, অর্গানাইজেশন গুলো এখানে পাবেন। এবং ফিনান্সিয়াল অনেক অর্গানাইজেশনও এখানে আছে। সো দেখা যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা ফ্যাসিনেশন থাকে সাংহাইতে আসা। ইভেন সাংহাইতে এত ফরেনার আছে, মোর দ্যান 10 লাখ ফরেনার সাংহাইতে ছিল। এটা আমি আরো 2 থেকে 3 বছর আগের হিসাবে বলছি। সেই সময় ছিল, যার কারণে আমি যেটা বললাম প্রথমেই, সাংহাইতে আপনি ইংলিশ স্পিকিং অনেক স্টুডেন্ট, অনেক এক্সপার্ট পেয়ে যাবেন চলাফেরা সবকিছু করতে। যেমন সেটা আপনাকে একটা এক্সট্রা রিল্যাক্সেশনের মতো আপনার কাজ করে, যে চারিদিকে সবাই চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আপনি দোকানে যাবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, বাস ড্রাইভার চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ট্যাক্সি ড্রাইভার চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছে। সো বাট এর মধ্যেও এই চলাচলের এই বিভিন্ন জায়গায় আপনি ইংলিশ বলা, চাইনিজ লোকাল স্টুডেন্ট বা চাইনিজ ন্যাশনালিটিস দেরকে যেমন পাবেন, তেমনি আপনার হরহামেশাই বিভিন্ন ফরেনারের সাথে দেখা হয়ে যাবে। আপনি মেট্রোতে চড়েন, আপনি বাসে চড়েন, আপনি পাবলিক ট্রান্সপোর্ট হোয়াট এভার, সেগুলো পেয়ে যাবেন। ভাই আমি যেন কোথায় ছিলাম, আমি আসলে ইয়া হয়ে গেলাম, লাস্ট কোথায় শুরু করছিলাম। আই থিংক সাংহাই সাংহাই। আচ্ছা হ্যাঁ, আমি আরেকটা যেটা অ্যাড করতে যাচ্ছিলাম, মনে পড়েছে, আমি বলতে চাচ্ছিলাম কেন ইন্টারেস্ট ফিল করবে সবাই। চীনের বিশ্ববিদ্যালয়ের আমি আরেকটা যেটা বলবো, অনেক বিশ্ববিদ্যালয় অনেক র্যাঙ্কিং এ এগিয়ে আছে। কেউ কোনোটা এগিয়ে আছে আপনার সাবজেক্টের দিক থেকে, কোনোটা এগিয়ে আছে রিসার্চের দিক থেকে, কোনোটা এগিয়ে আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের দিক থেকে। আবার আমি যদি বলি কোন ইউনিভার্সিটি মেকানিক্যালের জন্য ভালো, সো দেখা যাচ্ছে আরেকটা ইউনিভার্সিটি হয়তো বায়োটেকনোলজির স্টুডেন্টদের জন্য ভালো। আবার বোথ, লাইক আমি যে ইউনিভার্সিটি ছিলাম, আমি বললাম যেটা, এই ইউনিভার্সিটিটা যখন তৈরি হয়েছিল, একটা 120 বছরের পুরনো, 120 বছরও বেশি সময়ের পুরনো একটা ইউনিভার্সিটি। সো প্রথম দিকে যখন এটা যাত্রা শুরু করে, সেই সময় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকেই এখানে অ্যাডমিট করা হতো। সো কালের বিবর্তনে বা আস্তে আস্তে এই প্রায় 125 বছর পরে দেখা যাচ্ছে মেকানিক্যাল এবং অন্যান্য যে কোনো চাইনিজ বিজ্ঞান বিষয়ক বা সায়েন্স রিলেটেড যে কোনো স্টুডেন্টরা এখন এখানে আসছে। সিএসসি বলেন, বায়োটেকনোলজিক্যাল বলেন, আপনি এয়ার, এটাকে কি বলে যেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন, বিভিন্ন সায়েন্সের আপনি যদি আরো অ্যাড করেন, হয়তো সবই কমন পড়বে এই ইউনিভার্সিটিতে, সেই সুযোগ সুবিধাগুলো আছে। এবং হিউম্যানিটিস এর জন্য আপনার পাবলিক
পাবলিক অ্যাফেয়ার্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সাবজেক্টগুলো আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়ার জন্য আহ, অনেক সুযোগ সুবিধা আছে এখানে, মানে চাইনিজ ভাষা শিক্ষার জন্য, চাইনিজ ল্যাঙ্গুয়েজ না, যে আমি মিডিয়ামের কথা বলছি না, চাইনিজ ভাষা শিক্ষার জন্য এখানে স্কুল আছে। সেটা শর্ট টার্মের হোক, লং টার্মের হোক। কেউ 1 বছরের জন্য আসেন ল্যাঙ্গুয়েজ শিখতে, কেউ 4 বছরের জন্য অনার্সই করছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আমি শুধু বাংলাদেশিদের কথা বলবো না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেমন সেটা আমাকে খুবই অবাক করতো, জাপানিজ স্টুডেন্ট, কোরিয়ান স্টুডেন্ট আসছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, মালয়েশিয়ান স্টুডেন্ট আসছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এবং নট অনলি শর্ট টার্ম বেসিস 1 বছরের কোর্স, তারা 4 বছরের কোর্স নিচ্ছে। এবং এটা করার পরে তারা এত এক্সপার্ট হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ উপরে, তারা তাদের দেশে ফিরে গিয়ে বা চায়নাতেই বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছে। এটা খুবই ইন্টারেস্টিং, এবং এই ইনফরমেশন গুলো আমি আসলে বাংলাদেশে বসেও পাইনি, আমি ওখানে গিয়েই এগুলো জানতে পেরেছি। এবং আমি যদি আরো ওভারঅল এখন পুরো ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, যেহেতু চীন ধীরে ধীরে একটা গ্লোবাল পাওয়ার হিসেবে পরিণত হচ্ছে, এবং তার ব্যবসা এবং পরবর্তীতে চাকরির জন্য ব্যাপক ব্যাপক অপশন এবং অপরচুনিটি তৈরি হচ্ছে এখন, এবং অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চায়নাতে থেকে যাচ্ছে শুধু জব এবং বিজনেস করার কারণে। এবং গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট লেভেলে প্রচুর প্রোগ্রাম রয়েছে, যেগুলো হচ্ছে যেটা বললাম আগেই, ইংলিশে অফার করা হয়, ইংলিশে অফার করা হচ্ছে, এবং অনেক স্টুডেন্ট স্কলারশিপ পাচ্ছে। এবং আমি যদি বলি আমার ক্লাসের কথা, কোন কোন দেশের স্টুডেন্টদের সাথে আমি ক্লাস করেছি বা কারা অ্যাডমিশন নিয়েছিল আমার সাথে, মানে আমি আর সবকিছু বলছি আপনাদের বোঝানোর স্বার্থে, হয়তো একটু সময় নিচ্ছি, বাট আমি বোঝানোর স্বার্থেই বলছি। সেখানে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, টার্কি, বেলজিয়াম, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, পানামা, কোরিয়া, জাপান, আমি যদি আরো, আমার এই মুহূর্তে সব নাম পড়ছে না, এই সব দেশের স্টুডেন্টরাই আমার ক্লাসমেট ছিল। এবং এদের সাথেই আমি যেটা বললাম, একটা টোটালি ইন্টারন্যাশনাল আমি একটা এনভায়রনমেন্ট পেয়েছিলাম ক্লাসরুমে। ইভেন আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের কথা যদি আমি মেনশন করি, তারা প্রত্যেকেই হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে তাদের ডিগ্রি আছে, এবং মোস্ট অফ দ্য কেসেস দে ডিড দেয়ার পিএইচডি ফ্রম ইউএসএ। সো যেহেতু আমি আবার বলছি ভাইয়া, আমি সময় বেশি নিচ্ছি, যেহেতু চায়না সম্পর্কে, চায়না বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেকেরই ধারণা খুব কম, আমি হয়তো একটু সময় নিয়েই বলছি, এবং কারো যদি এই বিষয়ে আরো কিছু কোশ্চেন থাকে আমি হয়তো সেগুলোর অ্যান্সার দিতে পারবো। বাট এবার আমি যদি চলে আসি ওদের সেমিস্টার বিষয়ে, বা কিভাবে ওরা সেমিস্টারটা শুরু করছে, কখন সেমিস্টার শুরু হচ্ছে, কখন স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো মেনশন করতে পারি। যেটা হচ্ছে মূলত 2টা সেমিস্টার হয় প্রতি বছর চায়নার বিশ্ববিদ্যালয়গুলোতে। একটা হচ্ছে ফল সেমিস্টার, যেটা সেপ্টেম্বরে শুরু হয়, আর একটা হচ্ছে স্প্রিং সেমিস্টার, যেটা ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে। সাধারণত ফল সেমিস্টারেই মূলত স্কলারশিপের সংখ্যাটা বা সুযোগটা বেশি থাকে, এবং সেই কারণে এখন চীনে স্কলারশিপের বিভিন্ন রকম সুযোগ আছে, সরকারি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, আমি যেগুলো আগে বললাম, কিংবা বিশ্ববিদ্যালয় নিজেই স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো মূলত আমরা এই ভিডিওতে বা লাইভে সরকারি স্কলারশিপ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলছি, কারণ আমি নিজেই এই 2 পদ্ধতিতে অ্যাপ্লাই করেছিলাম। আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেরকম অ্যাপ্লাই করেছিলাম, আবার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি জানতাম না আমি হয়তো কোনটা পাবো, বা সেই রিস্কটা হয়তো নিতে চাইনি। সো আগে একটু ব্যাখ্যা করে নেই যে সরকারি স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয় স্কলারশিপের ব্যাপারটা কি। আমি যেটা একটু আগে ধারণা দিয়েছিলাম, বাট আমি আরেকটু বলি। চীনের একটা সংস্কারী সংস্থা আছে, যেটাকে বলা হয় চায়না স্কলারশিপ কাউন্সিল, বা সংক্ষেপে সিএসসি, যারা এই সরকারি বিভিন্ন স্কলারশিপ গুলো দিয়ে থাকে। এবং এই স্কলারশিপের আওতায় বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত চাইনিজ এমবাসি, এবং বাংলাদেশের যে কনফুসিয়াস ইনস্টিটিউট গুলো আছে, এদের কাজ হচ্ছে বিভিন্ন দেশে চীনা ভাষা এবং সংস্কৃতি বিস্তারের জন্য কাজ করা, মানে কনফুসিয়াস ইনস্টিটিউট যেটা। সো এরা বাংলাদেশে আছে, এবং যখন জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা ওরা মানে পাবলিশ করে, তখন হচ্ছে ওরা মেনশন করে দেয় কার কি রিকোয়ারমেন্টস লাগবে স্টুডেন্টদের জন্য, মানে ব্যাচেলর লেভেল স্টুডেন্টদের জন্য কি রিকোয়ারমেন্ট, মাস্টার্স এর জন্য কি,
পিএইচডির জন্য কি, এবং এবং মেনশন করে দেয় কোন লেভেলে কে কি টাইপের সুযোগ সুবিধাগুলো পাবে, যেমন ফুল টিউশন ফি, ফুল অ্যাকোমোডেশন ফি, মান্থলি অ্যালাউন্স, হেলথ ইন্স্যুরেন্স এবং দুটো এয়ার টিকেট, যেটা হচ্ছে একটা যাওয়ার সময়, একটা হচ্ছে আসার সময়। এবং দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে সেটা বললাম, যেটা সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মাধ্যমে যে কেউই অ্যাপ্লাই করতে পারে। আপনি ওদের ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার কোর্স বা প্রোগ্রাম পছন্দ করে আপনি ওদের সব সুন্দরভাবেই মানে গুছিয়ে লেখা থাকে কিভাবে কোন স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, সেগুলো ফলো করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি হয়তো অত ডিটেলসে যাব না, মানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বা যদি সময় থাকে আমি আলোচনা করব। এই পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে সাধারণত ডিসেম্বরে শুরু হয় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয় ভেদে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সময়সীমা টাইম লাইনটা শেষ হয়ে যায়। সরাসরি বিশ্ববিদ্যালয় আবেদনের ক্ষেত্রে সুযোগ সুবিধার দিক থেকে কিছুটা পরিবর্তন থাকে, যেটা আমি আগেও বলছি, তবে কাছাকাছি একদম, আমি আবারও বলছি খুবই কাছাকাছি, খুব একটা পার্থক্য হয় না। সেক্ষেত্রে কেউ ঘাবড়ে না গিয়ে, বা কেউ যদি মনে করে যে না ওখানে দুটো এয়ার টিকিট দিচ্ছে না, আমি গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়া আমি যাবই না, আমি বলবো এটা 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 খুবই ভুল এবং বোকার মতো একটা ডিসিশন নেওয়া হবে। আপনি এবং চায়নাতে আসলে সত্যি কথা বলতে এয়ার ফেয়ারও খুব বেশি না ইউরোপ বা আমেরিকার মতো, সো আপনি এটা অ্যাপ্লাই করতেই পারেন। 3 ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হয়, এবং যেটা বললাম এ বি সি ডি এই ক্যাটাগরি গুলো ওরা মেনটেন করে। যেমন আমি যদি বলি এই ক্যাটাগরিতে আপনি অনেকটাই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে, আমি সিএসসি বা সিজিএস টা বলছি না এখানে, শুধু বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি বলি। এই ক্যাটাগরিতে আপনি অনেকটা সিএসসির মতোই পাবেন, যেটা বললাম এয়ার ফেয়ারটা পাবেন না। বি ক্যাটাগরিতে আপনি শুধু মান্থলি অ্যালাউন্স এবং সিএসসি তে যে টিউশন ফি গুলো দেওয়া হচ্ছে তার অর্ধেক পাবেন। সি ক্যাটাগরিতে হয়তো কোনো অ্যালাউন্সই পাবেন না, বাট আপনার টিউশন ফি, ডরমিটরি ফি এগুলো আপনি পাবেন। এবং আমি যদি বলি কোন কোন বিশ্ববিদ্যালয় ডি ক্যাটাগরিতে দিচ্ছে এবং ডি ক্যাটাগরি হলেও কি আমার যাওয়া উচিত হবে কিনা, আমি যদি বলি আমার ইউনিভার্সিটি ছিল হচ্ছে সেই সময় 61 to 62 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। সো ডেফিনেটলি বুঝতে পারছেন সেই সময় কেউ যদি ডি ক্যাটাগরিতেও পায় এবং সেলফ ফান্ডে কিছু প্রোভাইড করার, তার ফ্যামিলি থেকে সাপোর্ট করার মতো অ্যাবিলিটি থাকে, অনেকে সেই সুযোগটাও নিয়েছে এই কারণে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর কারণে এবং ওভারঅল সুযোগ সুবিধার কারণে। সো আমি যাদেরকে বলবো যে ডি ক্যাটাগরিতে হলে যাব না বা সি ক্যাটাগরিতে হলে যাব না, বাট আমি বলবো এই র্যাঙ্কিং দেখে, আপনার প্রভিন্স দেখে এইগুলো আপনারা অবশ্যই বিবেচনায় রাখেন যে আসলে আমার কোন 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 অপরচুনিটিটা নেওয়াটা ঠিক হবে এবং কোনটা নেওয়া আমার জন্য ঠিক হবে না। অবশ্যই আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি সাপোর্টটা অবশ্যই মাথায় রাখবেন। এবং সবাই আমরা হয়তো যারা বাইরে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করি সবাই চেষ্টা করি যে এই ক্যাটাগরিতে বা বেস্ট স্কলারশিপটা নেওয়ার, গ্র্যাব করার। সো আমি আমার ভার্সিটির ইনফরমেশন যদি বলি, ওভারঅল অন্যান্য সব ইউনিভার্সিটিতে সেম, আমি যদি আমার ভার্সিটির সুযোগ সুবিধার কথা বলি, এই ক্যাটাগরিতে আন্ডার গ্রেডে আমার ইউনিভার্সিটি দিচ্ছে 2500, মানে 2500 চাইনিজ ইউয়ান। হ্যাঁ, এখানে আপনি পাবেন 2500 টাকা, যেটা এই 2500 মান্থলি স্টাইপেন্ড আপনাকে শুধু খাবারের জন্য দেবে। মান্থলি আপনাকে প্রোভাইড করবে, আপনি খাবেন এবং আপনার অন্যান্য অ্যাক্টিভিটিস আপনি এখান থেকে ফুলফিল করবেন। তার মধ্যে আপনি পাবেন 1000 হচ্ছে অ্যাকোমোডেশনের জন্য। এই অ্যাকোমোডেশনের বিষয়টা অনেক সময় আপনার ব্যাংকে পাঠিয়ে দেয়, অনেক সময় ইউনিভার্সিটি নিজেই পে করে দেয়। এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ভাবে ফলো করা হয়। আচ্ছা, মাস্টার্সের জন্য এই ক্যাটাগরিতে আপনি কত স্টাইপেন্ড পাচ্ছেন? মাস্টার্সের জন্য আপনি পাচ্ছেন 3000 চাইনিজ ইউয়ান। আমি মাস্টার্সে ছিলাম, আমি মান্থলি 3000 স্টাইপেন্ড পেতাম, এবং আমার এক্সপেরিয়েন্স যদি আমি শেয়ার করি, খাওয়া দাওয়া করে মানে হয়ে যায়, একজন স্টুডেন্টের জন্য হয়ে যায়। আপনি যদি মানে খুব বেশি এক্সপেন্স বা মানে খুব বেশি মানে লাইফ লিড না করেন, আমার মনে হয় এটা হয়ে যাবে 3000। এবং অবশ্যই এই 3000 শুধু আমাকে খাওয়ার জন্যই দিচ্ছেন, বারবার বলছি, এর বাইরে মাস্টার্সের জন্য আপনাকে 1200 আরএমবি দেবে আপনার অ্যাকোমোডেশনের জন্য, এবং টিউশন ফি ওগুলো তো আছেই, ওগুলো তো অবশ্যই আগেই মওকুফ করা হবে। এবং পিএইচডির ক্ষেত্রে
পিএইচডির ক্ষেত্রে 5,000 চাইনিজ ইউয়ান প্রোভাইড করা হবে, এবং এর ক্ষেত্রে অ্যাকোমোডেশন ফিটা আরেকটু বেশি। পিএইচডি স্টুডেন্টরা যেহেতু অনেক সিনিয়র এবং অনেক সময় লম্বা সময় ব্যয় করে, সো তাদের অ্যাকোমোডেশন ফিটা আরেকটু বেশি দেওয়া হয়, 1500, মানে 1,500 চাইনিজ ইউয়ান প্রোভাইড করা হয়। সো তারা দেখা যায় তো সিঙ্গেল রুমে এই অ্যামাউন্টে সিঙ্গেল রুম এবং উইথ অল ফ্যাসিলিটিস ইন দ্য রুম তারা এটা পেয়ে যায়। আমি যদি বি ক্যাটাগরির স্টাইপেন্ডের কথা বলি, সেক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটদের জন্য দেওয়া হবে 1,000 চাইনিজ ইউয়ান, মাস্টার্সের জন্য দেওয়া হবে 1,700, এবং পিএইচডির জন্য সেটা একটু কমে আসবে, 5,000 থেকে 4,000 হবে। এটা শুধু স্টাইপেন্ডের পার্থক্য বলছি, বাট ওভারঅল এভরি ফ্যাসিলিটি সেম, লাইক অ্যাকোমোডেশন এবং হেলথ ইন্স্যুরেন্স সবকিছু পাবেন, টিউশন ফি মকুব সবকিছুই সেম, স্টাইপেন্ডটা ভ্যারি করছে, বুঝতেই পারছেন। এবং সি ক্যাটাগরি তো সেম, আন্ডার গ্রাজুয়েটে শুধু টিউশন ফিটা মকুব করা হবে, এখানে কোনো স্টাইপেন্ড দেওয়া হবে না। মাস্টার্সের জন্য 1200 আরএমবি, মানে আপনার খাবারের জন্য, এবং এখন অ্যাকোমোডেশন যেটা আছে সেটা কিছু অ্যামাউন্ট দেওয়া হবে, এবং পিএইচডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা হবে 2,500। এবং এই সবগুলোতেই বলছি যেটা বারবার, হেলথ ইন্স্যুরেন্স এবং টিউশন ফি মকুব করা হয়েছে বা হবে। এখন আমি যদি বলি ভাইয়া, এখন চীনে পড়াশোনার ক্ষেত্রে বড় একটা সমস্যা যেটা হয়, ভালো কথা বললাম। এখন আমি যদি একটু বলি যে সমস্যা কি, বা আমি কি সমস্যা ফেস করেছি। অবশ্যই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অনেক বড় একটা প্রবলেম। আপনি হুট করে নন চাইনিজ ল্যাঙ্গুয়েজ কান্ট্রি থেকে আপনি এমন একটা দেশে যাচ্ছেন যেখানে খুবই কঠিন একটা ভাষা, এবং আপনার চারপাশে ম্যাক্সিমাম লোকাল লোকজনই চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলবে। বাট তখন আপনি গিয়ে যেটা ফেস করবেন, এই ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাই ফেস করবেন। মনে একটা ভয়, একটা আশঙ্কা, আমি কিভাবে কমিউনিকেট করবো, আমি কি চলতে পারবো, আমার কথা তো, আমি চাইনিজে দুই একটা ওয়ার্ড জানলেও সেটা কি ওরা বুঝতে পারবে কিনা। এবং সত্যি কথা, আমি দুই একটা ওয়ার্ড শিখে গিয়েছিলাম, বাট সেটা দিয়ে আসলে শেষ রক্ষা হয়নি বা কাজ হয় না। ওরা আমাদের টোনটা বা এই ইয়েটা ওরা ধরতে পারে না, যেটা হয়তো আমি পরে আস্তে আস্তে কিছু কিছু ওয়ার্ড শিখেছি। বাট চাইনিজ ল্যাঙ্গুয়েজে যদি বলেন, আমি এখনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ খুব একটা কিছু ভালো জানি না। বাট এই সুযোগটা আছে মাস্টার্স পিএইচডি সবার ক্ষেত্রেই। আপনার ওভারঅল যেই কোর্সগুলোই নেন, যে কোর্সগুলোর জন্য এনরোল হন না কেন, প্রতি সেমিস্টারে ওরা একটা চাইনিজ বেসিক ল্যাঙ্গুয়েজের জন্য কোর্স অফার করে, যাতে ফরেনার স্টুডেন্টদের বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোনো সমস্যা না হয়, যারা বেসিকটা জেনে যেন চলাফেরা করতে পারে। এবং এটা খুবই হেল্পফুল, প্রথম সেমিস্টারে ছিল। এবং এটা 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 আমি বলবো যে শুধু ইয়ে না, আপনার এটা কোর্সের একটা অংশ, আপনার প্রোগ্রামের একটা অংশ হিসেবেই থাকবে ল্যাঙ্গুয়েজ শেখাটা। সো এটাকে আপনাকে পাস করতে হবে, আপনাকে রেজাল্ট বের করতে হবে, এটাকে আপনার অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার সবকিছুই থাকবে। সো এটা যে আমি করলে করলাম বা না করলে না করলাম, বিষয়টা আবার সেরকম না। এটার উপর ওরা যথেষ্ট হাইলাইট করে, এবং টিচাররা খুবই ফ্রেন্ডলি, তারা আপনার সাথে ইংলিশে কমিউনিকেট করবে, বাট চাইনিজ শেখাবে। ইংলিশে কমিউনিকেট করেই তারা আপনাকে চাইনিজ শেখাবে। এমন না যে তারা শুধু চাইনিজে বলে যাবে, আমি কিছু বুঝলাম না, ক্লাস করে চলে আসলাম, বিষয়টা সেরকম না। আচ্ছা, আমি এখন ভাই আমি কিছু বলি এই প্রভিন্সের বাইরেও। আমার প্রভিন্স, আমি সাংহাইতে ছিলাম, সাংহাইয়ের প্রভিন্সের বাইরেও জানার শোনার হয়তো কিছু সুযোগ হয়েছে, বাট ওভারঅল অত ডিটেলস আমি জানি না বা বলতেও আসলে পারবো না। যেমন আমি যেটা বললাম, আনহুই প্রভিন্সিয়াল স্কলারশিপ, প্রত্যেকটা প্রভিন্স ওরা নাম ধরে ধরে বিভিন্ন স্কলারশিপ অ্যাপ্লাই করে। বেইজিং স্কলারশিপ, জিয়াংসু স্কলারশিপ, চেচিয়াং স্কলারশিপ, হারবিন স্কলারশিপ, মানে এরকম বিভিন্ন প্রভিন্সের নাম ধরে ওরা বিভিন্ন স্কলারশিপ চালু করেছে, যেটা অনেক কর্নারই যাচ্ছে। সো যদি আমরা হয়তো আজকে সেগুলো নিয়ে বেশি কথা বলবো না, বাট লিংক হয়তো ডিসক্রিপশনে দেওয়া যেতে পারে, বা আপনারা গুগল করলেও পাবেন। বা সবগুলোর ওভারঅল সুযোগ সুবিধা একই রকম, এক একটা আবেদন পদ্ধতি হয়তো এক এক রকম হতে পারে, বাট সবকিছুই ওভারঅল মানে রাত পার হয়ে যাবে। সত্যি কথা বলতে যদি আমি শুরু করি, আর অনেক কিছু অ্যাড করতে চাচ্ছিলাম, রাত পার হয়ে যাবে। সো কারো যদি দরকার হয়, তামিম ভাইকে বা আমাকে নক দিলে হয়তো আমি কিছু লিংক শেয়ার করতে পারি পরে। আর আমি যদি কিছু বাদ দিয়ে থাকি, তামিম ভাই আপনি আমার সাথে কিছু অ্যাড করতে পারেন। ধন্যবাদ। আই থিঙ্ক তুমি খুব ভালোভাবেই কভার করেছো সবকিছু, একটা ভালো প্রিপারেশন নিয়ে মোটামুটি কভার। আমরা যেটা করতে পারি, আমরা এখন
আমার যেহেতু বলা শেষ, আমরা কোশ্চেন নিতে পারি, রাইট? আমরা বেশি কোশ্চেন পেয়েছি। হ্যাঁ, শিওর। ওকে, তো আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই। তুমি হচ্ছে কোশ্চেন গুলা যত ব্রিফলি পারো লাইক অ্যান্সার দিয়ে দিও, যদি না ইলাবোরেট বেশি করতে হয়। ওকে, সো নাইম আহমেদ উনি বলছে চায়নাতে প্রফেসর ফান্ডিং কেমন পাওয়া যায়, সিজিএসসি ছাড়া কি অন্য কোনো সুযোগ আছে স্কলারশিপ পাওয়ার? আচ্ছা, প্রফেসর ফান্ডিং যেটা বললাম, প্রফেসর ফান্ডিং এর বিষয়টা আমার লাগে নাই, বা প্রফেসরকে কনভিন্স করে বা ইমেল করে সেই পদ্ধতিটাতে আমি যাই নাই, যেহেতু আমি মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম এবং সরাসরি আমার অ্যাপ্লিকেশন আমি বাংলাদেশ যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেখানে সাবমিট করেছিলাম এবং ওরা একটা যাচাই বাছাই করে, সেখান থেকে ওরা যাচাই বাছাই করে ক্যান্ডিডেটদেরকে জানায়, দেন এটা ওরা পাঠিয়ে দেয় বাংলাদেশে যে চাইনিজ এমবাসি আছে ওখানে। ওরা আবার এটাকে রিভিউ করে ওরা যদি মনে করে যে স্টুডেন্টদের সাথে আমরা কথা বলবো সামনাসামনি, দেন ওরা একটা ইন্টারভিউ কল করে। সো আমি সেখানেই অ্যাটেন্ড করে ইন্টারভিউতে পাস করে দেন ওরা ফাইনালি আর একটা আমাকে রিপ্লাই করেছিল যে ইউ আর গট দ্য চান্স। ওকে, সো এখন আমি যদি বলি প্রফেসর ফান্ডিং, হ্যাঁ অবশ্যই সেই প্রসেসটা আছে। যারা বিশ্ববিদ্যালয় মানে হোয়াট এভার আপনি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করেন অথবা বিশ্ববিদ্যালয়ের থ্রুতে করেন, আপনি ওয়েবসাইট থেকে প্রফেসরের ইমেল অ্যাড্রেস দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। এখানে কেউই আপনাকে মানা করবে না, বা আমি বলবো এনকারেজই করবো আপনাকে, আপনি করতে পারেন। করে আপনার যদি প্রফেসর কোনো রিপ্লাই দেয়, আপনি প্রফেসরের সাথে কমিউনিকেশনটা বিল্ড আপ করে আপনার সিভি, আপনার হোয়াট এভার যা যা রিকোয়ারমেন্ট তার দরকার সে আপনার সাথে ওভারঅল কথা বলে মেল চালাচালি করে জেনে নেবে। সো সেক্ষেত্রে যদি আপনি তার একটা ইয়ে পেয়ে যান, গ্রিন সিগন্যাল পেয়ে যান তার কাছ থেকে, দেন আপনি ওই যে যেটা বললাম প্রথমে চাইনিজ গভর্নমেন্ট মিনিস্ট্রিতে আমি অ্যাপ্লাই করলাম, ওরা আমাকে জানালো, আমি চলে গেলাম চাইনিজ এমবাসিতে। সেই ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ হতে পারে যে হ্যাঁ আপনি অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন এবং তারা সেই প্রফেসর অলরেডি আপনাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড। তার ফলে যে অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে এই স্কলারশিপে মানে গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আপনাকে 3টা ইউনিভার্সিটির অপশন দেওয়া হয় চুজ করার জন্য, যে আপনার পছন্দসই আপনি 3টা ইউনিভার্সিটির নাম আমাকে প্রোভাইড করেন। সো আমিও সেরকম র্যান্ডমলি কিছু চুজ করেছিলাম। আমার প্রায়োরিটি আমি হাই র্যাঙ্কের 2টা ইউনিভার্সিটি রেখেছিলাম, একটা মিডিয়াম র্যাঙ্কের রেখেছিলাম। ইভেন আমাকে হয়তো ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিল যে কথার এক পর্যায়ে যে তুমি কোন ইউনিভার্সিটি কোন প্রভিন্সে যেতে চাও। আমি সাংহাইতে 2টা ইউনিভার্সিটি চুজ করেছিলাম, আর একটা ফুজিয়ান প্রভিন্সে, ওখানে একটা শিয়ামেন নামে একটা ইউনিভার্সিটি আছে, শিয়ামেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। মানে আমার রিলেটেড সাবজেক্ট এবং কোর্স সবকিছু মিলিয়ে আমার কাছে 3টা ইউনিভার্সিটি খুব আমার কাছে লুক্রেটিভ মনে হয়েছিল সেই সময়। এবং তারা হঠাৎ কথা প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কোন প্রভিন্সে প্রেফার করছো যাওয়ার জন্য। আমি চোখ বন্ধ করে ভার্সিটির নাম যদিও মেনশন করি নাই, আমি আমার প্রভিন্সের নাম বলেছি আমি সাংহাইতে যেতে চাই। ইভেন আমি বলবো আল্লাহর অশেষ রহমত এবং আমি অবশ্যই লাকি, লাক ছাড়া হয়তো এটা সম্ভব না। আমার যে টপ চয়েস যেটা ছিল সাংহাই জিয়াটং ইউনিভার্সিটি, যেটাতে আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি, আমাকে ওরা এটাই প্রোভাইড করেছে এবং এটাই ওরা আমাকে অফার করেছে। পরবর্তীতে আমার রেজাল্ট যখন আউট হলো আমি সেটাই দেখতে পেলাম যে আমার পছন্দসই ইউনিভার্সিটি আমি যেটা নাম্বার 1 এর আমি চুজ করে রেখেছিলাম সেটাই পেয়েছি, এবং সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই খুবই লাকি ছিল। ওকে, তো আমরা এরপরের কোশ্চেনে যাই। শেখ মোহাম্মদ শামীম বলছেন ফিনান্সে পিএইচডি করতে কোন বিশ্ববিদ্যালয় ভালো হবে? আচ্ছা, ফিনান্সে আমি যেটা বললাম, আপনি আমাদের বললাম যেটা চাইনিজ অনেক ইউনিভার্সিটি আছে, এই ক্ষেত্রে একটা বলতে পারি আমার ইউনিভার্সিটির কথা। সেক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে ওরা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি, মানে চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে সেটা এইচএসকে লেভেল মিনিমাম 5 থাকতে হবে, না হলে আপনি পিএইচডি তে অ্যাপ্লাই করতে পারবেন না। একসময় ছিল শুধু ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা বা আইএলটিএস বা জিমেট নিয়ে হয়তো তারা অ্যাপ্লাই করতে পারছে, বাট রিসেন্টলি লাস্ট 2 বছরে এটা খুব বড় স্ট্রিক্ট হয়েছে। পিএইচডির ক্ষেত্রে এইচএসকে 5 যাচ্ছে। এইচএসকে 5 মিন্স হচ্ছে এইচএসকে মানে খুবই মানে একটু অ্যাডভান্স লেভেলে চাইনিজ জানা, যারা লিখতে পড়তে এবং বুঝতে পারে। বাট আমি আপনাকে হতাশ করবো না, আমার ইউনিভার্সিটি ছাড়াও বললাম যেটা চায়নাতে 3000 ইউনিভার্সিটি আছে, আপনি একটু গুগল করে ঘাটাঘাটি করে দেখতে পারেন। যেমন সাংহাইতেও বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, আপনি ফিনান্স রিলেটেড যে কোনো সাবজেক্টেই ডিরেক্ট মাস্টার্স অফ ফিনান্স বা ফিনান্স রিলেটেড
ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অনেক অনেক সাবজেক্টই অফার করছে, আপনি সেটা খোঁজ নিয়ে দেখতে পারেন। ওকে, এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাই, সেটা হচ্ছে কম সিপি হোল্ডারদের জন্য কি সিজিএসসি পাওয়ার পসিবিলিটি কেমন? খুবই খুবই মানে 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 পরিচিত একটা কোশ্চেন, এবং আমি বলবো যারা কম সিজিপি নিয়ে অ্যাপ্লাই করতে চান তাদেরকে আমি হতাশ করব না, এবং আমার নিজেরও সিজিপি খুব একটা যে আমি হাই ছিল তা কিন্তু না, কিন্তু আমি ওই সাহসটা নিয়ে অ্যাপ্লাই করেছিলাম। আহ, আমার বিবিএতে যে 3.5 এর নিচে ছিল আমার সিজিপি, সো আমি তারপরে অ্যাপ্লাই করেছিলাম যে আমি সুযোগটা কেন হাতছাড়া করবো, অ্যাপ্লাই করে দেখি কি হয়, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো আমি আপনাদেরকে অবশ্যই মানে মোটিভেট করতে চাই বা ইন্সপায়ার করতে চাই, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। হোয়াট এভার আপনার সিজিপিএ, আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো থাকে, আপনার আপনার যদি মনে করেন থিওরিটিক্যাল ইভেন ইন্টার্নশিপ বা রিপোর্ট যেগুলো করেন ইউনিভার্সিটি বা যেগুলো সাবমিট করেন, সেগুলো যদি পারফরমেন্স ভালো থাকে, আপনার রেকমেন্ডেশন লেটার, এসওপি যেটা থাকে, এগুলো যদি আপনি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন, আমার মনে হয় না সিজিপিএ কোনো ম্যাটার করে। সত্যি কথা বলতে সিজিপিএ শুধু আমি না, আমার সাথে যারা স্টুডেন্ট ছিল অনেকেরই সিজিপিএ কম, বাট পরে আমি আইডেন্টিফাই করলাম যে ওরা কিভাবে স্কলারশিপ পেলো। তখন দেখলাম আসলে ওরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন কোর্স, অনেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখেও অ্যাপ্লাই করেছে, যেটাও একটা অ্যাডভান্টেজ ওদের অ্যাড করেছিল, যদিও আমার কোনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে করা ছিল না। সো আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারেন, ঢাকা ইউনিভার্সিটিতে আইএমএল এ বেশ কিছু কোর্স অফার্স করে থাকে, নর্থ সাউথে আছে বেশ কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স, এবং ইভেন আমি যে ইউনিভার্সিটি বিবিএ করেছি ইনস্টান ইউনিভার্সিটি, ওরাও ওই সময় চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করতো 6 মাস থেকে 1 বছরের। বাট কারো যদি চায়নাতে যাওয়ার সত্যি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আমি বলবো অবশ্যই ল্যাঙ্গুয়েজটা শিখে যেতে পারলে ভালো। অবশ্যই এটা জব এবং বিজনেস, আপনি যেই প্ল্যানেই করেই যান না কেন, এটা আপনাকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এক্স্যাক্টলি। সো এই কোয়েশ্চেনটা অলরেডি করেছেন একজন, যে রফিকুল ইসলাম, চাইনিজ ভাষা জানা না থাকলে কি অসুবিধা হয়? আমি মনে হয় আলোচনা করেছি, তারপর ছোট্ট করে বলি, যেহেতু হয়তো বা আপনি পরে জয়েন করেছেন। চাইনিজ জানা না থাকলে সত্যি কথা বলতে আপনি চলাফেরা করতে পারবেন, আপনি কোর্স গ্রাজুয়েশন সব শেষ করে আসতে পারবেন, এইগুলো নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। বাট আপনি যখন নেটওয়ার্কিং করার চিন্তা করবেন, সেটা বিজনেস পারপাসে হোক, জবের পারপাসে হোক, আপনি যখন চাইনিজ ফ্রেন্ড বানাতে চেষ্টা করবেন, অবশ্যই আমি বলবো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানা জরুরি। ইভেন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানলে অনেক সময় প্রফেসরদের সাথেও খুব ভালো সম্পর্ক হয়ে যায়, প্রফেসরদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। আর চলাফেরার একটা বিষয় তো আছেই, আপনি হয়তো সব জায়গায় চিনবেন না, আপনি ম্যাপেও দেখবেন চাইনিজ ম্যাপে, বা উইচ্যাট খুব পপুলার একটা চায়নাতে, আপনি উইচ্যাট বা বাইডু ট্রান্সলেটর আছে, আপনি ট্রান্সলেটর ইউজ করেও আপনি চলতে পারবেন। ওকে, সো এটা 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 আমি বলবো না এটা কোনো বাধা হতে পারে স্কলারশিপ বা পড়াশোনার ক্ষেত্রে, এটা কোনোভাবেই কোনো বাধা হতে পারে না ল্যাঙ্গুয়েজ। ওকে। সো মোহাম্মদ আলী রুবেল, নারীদের জন্য কেমন সুযোগ আছে? ক্যারিয়ারে সাবজেক্টগুলোতে বৃত্তি পাওয়া যায় কিনা? ফিজিওথেরাপি বা নার্সিং? আচ্ছা, মেয়েদের জন্য সুযোগ নিয়ে আসলে একটা কোশ্চেন আছে। সো তুমি হচ্ছে এটা নিয়ে একটু বলতে পারেন, দেন বলতে পারো হচ্ছে যেটা বললো যে হেলথ রিলেটেড সাবজেক্ট, আচ্ছা ফিজিওথেরাপি, নার্সিং। আচ্ছা, চায়নাতে স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার মনে হয় না ছেলে মেয়ে বা নারী পুরুষ এখানে কোনো মানে ওরা ডিসক্রিমিনেশন করে, সবাই যাচ্ছে, ছেলে মেয়ে সবাই যাচ্ছে, সবাই অ্যাপ্লাই করছে, যারা চান্স পাচ্ছে সবাই যাচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো না যে মেয়েরা সুযোগ কম পাচ্ছে বা ছেলেরা বেশি পাচ্ছে, না, এটা বলার আসলে কোনো মানে এই সময় এসে বলার আসলে কোনো মানেই নেই আসলে। এবং আমি দেখেছি বাংলাদেশের প্রচুর মেয়েরা যাচ্ছে। ইভেন আমি আরেকটু ছোটভাবে অ্যাড করি, মেয়েদের ক্ষেত্রে অনেকে হয়তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, এটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, যে মনে করতে পারে, অনেক নিউজ আছে, অনেক প্রপাগান্ডা আছে চায়নাতে মুসলিমদের সাথে কিভাবে ট্রিট করা হয়, কি কি ট্রিট করা হয় বা আদৌ করা হয় কিনা। হ্যাঁ, আমি বলবো বিলিভ ইট অর নট, মানে আমি ছিলাম বলতে তাই না, প্রত্যেকটা চাইনিজ ইউনিভার্সিটিতে মুসলিমদের জন্য আলাদা ক্যান্টিন আছে, যেখানে মুসলিমরা যেন হালাল খাবার খেতে পারে। এটা আপনি আসলে চায়নায় যারা কাছের পরিচিত আছে তাদের সাথেও আপনারা এটাকে চেক করে নিতে পারেন। মানে যাওয়ার আগ পর্যন্ত আমি নিজেও চিন্তা করতে মানে খুব মানে ভীত সন্ত্রস্ত থাকতাম যে আসলে কি হবে, খাওয়া দাওয়া কোথায় করবো, এত হালাল ফুড
পাবো কিনা, বা পেলেও সেটা মানে কত প্রাইস বা সবকিছু নিয়ে একটা মানে ওভারঅল একটা দোটানা বা দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। বাট আমি গিয়ে দেখলাম এত সুন্দর ফ্যাসিলিটি। ইভেন নট অনলি আমার ইউনিভার্সিটি, সাংহাইতে আমি যতগুলো ইউনিভার্সিটিতে গিয়েছি বা যত ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মুসলিম ক্যান্টিন আছে। সেখানে বিভিন্ন দেশের মুসলিমরা এসে খাওয়া দাওয়া করছে, এবং স্টুডেন্টদের জন্য এই মুসলিম ক্যান্টিন, ইভেন অন্যান্য যে ক্যান্টিন গুলো আছে ইউনিভার্সিটির ভিতরে যে ক্যান্টিন গুলো আছে, প্রাইস খুবই চিপ, খুবই চিপ। আপনি যে খাবার ক্যান্টিন থেকে খাবেন যে প্রাইসে, সেম খাবার জাস্ট ভার্সিটির গেটের পাশের দোকানে, মানে বাইরের দোকানটা যদি খেতে চান, তার 3 থেকে 4 গুণ দাম হয়ে যাচ্ছে। সো বুঝতে পারছেন, স্টুডেন্টরা ফরেনার হোক, লোকাল চাইনিজ হোক, কেউই ক্যান্টিনের বাইরে কেউ খাবার দাবার মানে খেতে যায় না সাধারণত, যেহেতু সবাই স্টুডেন্ট, সবাই একটা ফিনান্সিয়াল একটা এই স্টুডেন্ট অবস্থায় থাকে। সো সবাই চেষ্টা করে ক্যান্টিনের মধ্যেই খাবার, এবং খুবই মজার খাবার। চাইনিজ মুসলিম খাবার আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। এবং ওরা বেশ স্পাইসি পছন্দ করে, আমাদের মতো আমরা যারা সাউথ এশিয়ান আছি আমরা যখন স্পাইসি খাবারগুলো পছন্দ করি, ওরাও সেম চাইনিজ মুসলিমদের ওরাও সেম সেটাই পছন্দ করে। এবং ওখানে যারা শেফ, যারা বাবুর্চি আছে, তারাও মুসলিম, তারাও মুসলিম। এবং তারাও মানে গেট আপ সবসময় ব্যবহার মানে মুসলিমদের সাথে যেটা হওয়া উচিত সেটাই করছে। ইভেন নট অনলি না, মানে খাবারের টেস্ট এত মজা, আমার অনেক ফরেনার ফ্রেন্ড, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডই আমাদের ক্যান্টিনে চলে আসতো। চাইনিজ ক্যান্টিন মানে মুসলিম ক্যান্টিনটা খুব ছোট হতো, অন্যান্য যে একটা ক্যান্টিন থাকতো সেটা থেকে খুবই ছোট। বাট অনেক ফরেনার, ইভেন লোকাল চাইনিজরাও দিনের দুপুরের খাবার, সকালের খাবার, রাতের ডিনার অনেকেই চলে আসতো, ওরাও করতাম। এবং ওরা যখন কথা হতো জিজ্ঞেস করতাম কি ব্যাপার, তোমাদের তো আরো 4-5টা রেস্টুরেন্ট বা ক্যান্টিন আছে, তোমরা ওখানে যাচ্ছ না এখানে আসতেছো? বললেন আমরা এই খাবারটা খুব পছন্দ করি, আমাদের এই খাবারগুলো খুব ভালো লাগে। সো যারা চিন্তা করছেন যে নারীদের জন্য বা এই যে মানে রিলিজিয়ান বিষয়টা নিয়ে নামাজ পড়ার সুযোগ আছে কিনা, মসজিদ আছে কিনা, আমি একটা ইনফরমেশন দেই। সাংহাইতে, সাংহাই ইজ এ ভেরি হিউজ সিটি, মানে খুবই বড় একটা শহর, ঢাকার 20 গুণ বড় সাংহাই সিটিটা। বাট কম হলেও সেখানে মসজিদ আছে, 7টা মসজিদ আছে, যেখানে আপনি চাইলেই যে কোনো সময় নামাজ পড়তে যেতে পারেন। সেখানে জুমার নামাজ পড়ানো হচ্ছে, ঈদের নামাজ পড়ানো হচ্ছে। সো মানে আমি যদি বলি মুসলিমরা যে কি একটা বিপদে পড়বে কিনা, না, সেটা কিন্তু হচ্ছে না। সো সেটা শুধু সাংহাই প্রভিন্সে না, অন্যান্য সব প্রভিন্সে মুসলিমদের জন্য মসজিদ আছে, অন্যান্য ধর্মের জন্য গির্জা আছে। ইভেন আমি আমার যে ইন্ডিয়ান ফ্রেন্ডরা আছে তাদেরকে আমি মন্দিরেও যেতে দেখেছি। ওরা বিভিন্ন সময় মন্দিরে যেত ওদের ধর্মীয় অ্যাক্টিভিটিস পালন করার জন্য। সো মানে অনেক কথাই শোনা যায়, বাট আমি মনে হয় আমার আজকের কথা থেকে অনেকেই অনেক ভুল ধারণাগুলো অনেক সরে যাবে আশা করি। এক্স্যাক্টলি, হ্যাঁ। যেমন হচ্ছে রফিকুল ইসলাম ভাই অনেক কোশ্চেন করছেন যে শুনেছি চাইনিজরা নাকি খারাপ মানুষ, হালাল খাবার সম্পর্কে বলেন। যে হালাল খাবার সম্পর্কে সে মাত্রই বললো, আসলে হালাল খাবারের সুযোগ আছে, আসলে কতগুলো মিথ বাইট থেকে শোনা যায় যেগুলো ভিতরে না ঢুকলে আসলে বলা যায় না। ওকে, তো আমরা হচ্ছে খালিদ একটু ফাস্ট যাব যেহেতু আমরা শুট করতে হবে। ফয়সাল আহমেদ সাকি, ল্যাঙ্গুয়েজ কি চাইনিজ মাস্টার্স এ? আচ্ছা, খালিদ মানে বলেছিল লাইক দুটোতেই হয়, রাইট? মাস্টার চাইনিজ এন্ড ইংলিশ। রাইট, বাট মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে ম্যাক্সিমামই ইংলিশে অফার করা হয় প্রোগ্রামগুলো। ব্যাচেলারের ক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ওরা বেশি প্রেফার করে, বা সেলফ ফান্ডে হলে আপনি ইংলিশও করতে পারবেন ব্যাচেলার। এর মাহিন, পড়াশোনা শেষ করে কি চীনে জব পাওয়া যাবে যাবে কিনা? অবশ্যই অবশ্যই সেই সুযোগ আছে, যদিও আমি আমি সেই সময় পর্যন্ত ওয়েট করিনি। তার আগেই বাংলাদেশে আমি বলেছি যেটা, আমি একটা এমএনসি তে অ্যাপ্লাই করেছিলাম, চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা আমাকে বাংলাদেশেই পাঠিয়েছে। সো আমি সেই সময়টা পর্যন্ত ওয়েট করিনি, এই কারণে হয়তো আমি ওখানে জব করতে পারিনি। বাট আমার অনেক ফ্রেন্ড, অনেক ক্লাসমেটই জব করছে কারেন্টলি, এবং অনেকে বিজনেসও শুরু করেছে। Tiko Alamgir বলছে, is it possible to pursue an MBA in China without work experience? I mean, just after completing bachelor degree. সেক্ষেত্রে আমি বলবো এমবিএ এর জন্য আমি নিজেও অ্যাপ্লাই করেছিলাম, বাট ওদের এমবিএ এর যেটা রিকোয়ারমেন্ট সেটা আমি পরে বুঝলাম। ওরা আমার অ্যাপ্লিকেশন এবং আমার ওভারঅল কাগজপত্রগুলো মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস এই কোর্সের যে অ্যাডমিশন অফিসার আছে তার কাছে পাঠিয়ে দিয়েছিল। পরে যেটা আমি যখন কোশ্চেন করেছিলাম তোমরা কেন এটা করলে, ওরা বললো যে এমবিএ করার জন্য কোয়াইট হাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, মিনিমাম 2 ইয়ার্স, বাট আরো বেশি হলেও ভালো হয়। বাট আমি যে কোর্সটাতে গিয়েছিলাম এটা
ওভারঅল এমবিএ কোর্সগুলাই কভার করে ইন্টারন্যাশনাল বিজনেস। সো আপনি যদি ইন্টারন্যাশনাল বিজনেসও চান বা ম্যানেজমেন্টের কোনো রিলেটেড সাবজেক্টে যান, আমি বলবো না সেটা খারাপ হবে, এমবিএ থেকে সেটা কোনো অংশেই কম না। এমবিএ তে যারা পড়ে আমাদের পাশেই ওরা ক্লাস করতো, পাশের রুমগুলোতে ক্লাস করতো, সেখানে অনেক চাইনিজ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করতো যারা হচ্ছে 10-15 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে গিয়েছে এমবিএ করতে। মানে সেটা দেখেই তখন মানে বুঝতে পারলাম যে আসলে আমি আমাকে কেন রেফার করা হয়েছিল অন্য একটা কোর্সের জন্য। আরেকটা কোয়েরি ছিল, আমি জানি তুমি কভার করেছিলে কিনা, ফরগট, যে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কি? আইএলটিএস ব্যান্ড স্কোর কত চাই স্কলারশিপের জন্য? আচ্ছা, আজ থেকে 5-6 বছর আগ পর্যন্ত আইএলটিএস এর অনেক ইউনিভার্সিটি স্কোর লাগতো না। আপনার ব্যাকগ্রাউন্ড যদি ইংলিশে হয়, অনেক ইউনিভার্সিটি বলতো আপনি যদি বিবিএ বা ইঞ্জিনিয়ারিং ব্যাচেলরে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকেন বাংলাদেশে, সেক্ষেত্রে আপনার আইএলটিএসটা ম্যান্ডেটরি ছিল না, বাট থাকলে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাওয়া যেত। বাট রিসেন্টলি আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, আমি সবগুলো হয়তো জানবো না, জানার কথাও না, আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, এখানে অবশ্যই ওরা টোফেল বা আইএলটিএস স্কোর 6 চাচ্ছে, মিনিমাম 6 বা 6 অ্যাবভ। ওকে ওকে। শোয়েব আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েশন হায়ার এডুকেশন। আচ্ছা, তোমার কাছে জানতে চাচ্ছে যে আইবি তে অনার্স করছে, গ্র্যাজুয়েশন শেষে হায়ার স্টাডিজ নিয়ে পরামর্শ চাই। আচ্ছা, আমি ছোট করে বলি, আমি জানি না সময় আছে কিনা। আমি যদি বলি ইন্টারন্যাশনাল বিজনেস, আমি যে কোর্সটা করেছি এই কোর্সটা এবং এমবিএ যারা কোর্স করছিল ওদের সাথে কথা বলেছি, এবং দু একটা কোর্স বাদে মানে ওভারঅল একই সিলেবাস, একই, বাট আমার প্রোগ্রামটার নামটাই ডিফারেন্ট, মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস। বাট আমাদের যে ফ্যাকাল্টি মেম্বাররা আমাদের ক্লাস নিতে আসতো, সেম তারাও এমবিএ ক্লাস নিচ্ছে, এবং সেই স্লাইড গুলাই তারা আমাদের সাথে শেয়ার করতো, আমরা যেটা দেখেছি। এবং আমি আপনাকে মানে এটা খুবই মানে আমি কাছাকাছি পড়াশোনা করে এসেছি বলে আমি বলতে পারছি। সো ইন্টারন্যাশনাল বিজনেস আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ এমবিএ, এটা এমবিএ থেকে কোনো অংশেই কম না। এবং সেম, আমি সেখানে ফিনান্স করেছি, আমি সেখানে এইচআর করেছি, আমি মার্কেটিং করেছি, আমি অ্যাকাউন্টিং করেছি, আমি সবই পড়েছি। ইভেন ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল ল, চাইনিজ ল, মানে এরকম আরো অনেক কোর্সই করেছি। কোর্স নিয়ে যদি একটা সেশন হয় তাহলে হয়তো সেদিন আমি অ্যাড করতে পারি কি কি কোর্স ছিল। ইভেন ইন্টার্নশিপের আগের যে একটা সেমিস্টার থাকে সেটা হচ্ছে আমাদের স্টাডি ট্যুর হয়, এবং স্টাডি ট্যুরে আমাদেরকে একটা প্রভিন্সে নিয়ে গিয়েছিল। আমি জাস্ট আপনাদের ইন্টারেস্ট ফিল করানোর জন্যই বলছি, এবং মানে কোনো কথাই বানিয়ে বা ইচ্ছে করা বলে না, আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। এই কোর্সগুলোতে ইউনিভার্সিটির খরচে, মানে আমার এই স্কলারশিপের খরচেই ওরা আমাকে স্টাডি ট্যুর গুলোতে নিয়ে গিয়েছে, এবং সেখানে এয়ার ফেয়ার লেগেছে, এয়ার ফেয়ারটা ওরা প্রোভাইড করেছে। আমার মানে মানে টাকা পয়সা খরচ করতে হয় না বললেই চলে। আমাকে ইন্টারন্যাশনাল এমএনসি দুটো ওরা ভিজিট করেছে, তার মধ্যে হায়ার যে চাইনিজ কোম্পানি, শানডং প্রভিন্সে গিয়েছিলাম আমরা সেই সময়। শানডং প্রভিন্সে হায়ারের যে মেইন ওদের যে মেইন অফিস, যে সেখানে আমরা ভিজিট করেছিলাম। এবং স্টাডি ট্যুরটাও হচ্ছে আমার একটা কোর্সের অংশ, এটা নিয়েও আমাকে একটা রিপোর্ট করতে হয়, আমাকে একটা সামারি করতে হয়। সো আমি বলবো এই এই স্টাডি ট্যুর থেকেও আমাদের অনেক ক্লাসমেট জব পেয়েছে, তারা সিভি চেয়েছে, অনেকে ভালো লেগেছে, যেহেতু সামনাসামনি একটা ইন্টারাকশন হয় কোম্পানি অথরিটির সাথে স্টুডেন্টদের। সো অনেকে জব ওখান থেকেও পেয়ে গিয়েছে, এবং প্রতি সেমিস্টার শেষেই আমার ক্যাম্পাসে, আমার কলেজে, আমি সাংহাই জিয়াতং এর আন্তাই কলেজ ইকোনমিক্স অফ ম্যানেজমেন্টে ছিলাম। সো এই কলেজেই জব ফেয়ার হচ্ছে, এবং বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই জব ফেয়ারে চলে আসতো। শুধু আমাদের কোনো রেস্ট্রিকশন ছিল না যে শুধু আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে জব ফেয়ার অ্যাটেন্ড করতে পারবে, আশেপাশে সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা চলে আসতো, যে এখানে আমি সিভি ড্রপ করবো, এখানে আমি ভাইবা দিব, এরকম অপরচুনিটি এবং সুযোগগুলো ছিল। এবং স্টুডেন্টদের যারা জব নিয়ে চিন্তা করছেন তারা এখান থেকে সিভি ড্রপ করে জবের অপরচুনিটি গুলো পেতে পারেন, আমি বলবো। Okay, so I think the last question, pharmacy MBBS scholarship or possibility কেমন? The last question আমরা এরপর শেষ করি। আচ্ছা, ফার্মেসি যদি বলি, হ্যাঁ, আমার ইউনিভার্সিটিতে আমার অনেক বাংলাদেশি বন্ধু পরিচিত অনেকেই ছিল যারা ফার্মেসিতে পড়াশোনা করছে, মাস্টার্স করে আবার সেখানে পিএইচডি শুরু করেছে। সো প্রত্যেকটা স্কুল, মেকানিক্যাল স্কুল, ফার্মেসি স্কুল, লাইফ সায়েন্স,
হিউম্যানিটিস এবং আমাদের ম্যানেজমেন্ট স্কুল সবগুলোই খুবই রেপুটেটেড এবং খুবই রিনাউন্ড। আমি বাইরে গিয়ে এমনও দেখেছি, আমি যখন বলেছি আমার ইউনিভার্সিটির নাম, সবাই মানে চাইনিজ ফ্রেন্ডদের সাথে অনেকে খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, ও ইউ আর ভেরি লাকি, ইউ আর গট গেট দ্য চান্স ইন দিস ইউনিভার্সিটি। ইন লোকাল চাইনিজ তারা হয়তো তাদের থাকে ব্যাচেলর এখানে করার বা মাস্টার্স করার, তারাও হয়তো অনেকে সুযোগ পায় না যেটা ওরা দিচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো এই জন্য ওরা হয়তো খুব অবাক হতো নাম শুনলে, ওরা আমাদের খুব প্রেজ করতো যে ইউ আর ভেরি লাকি, ইউ আর গট দ্য চান্স ইন দিস গুড ইউনিভার্সিটি। ওকে, তো খালিদ, ধন্যবাদ তোমাকে। প্রায় 1 ঘন্টা সেশন করে ফেললাম আমরা। তুমি আসলে ব্যস্ত, আমি তোমার লাইক আগে আসলে চেষ্টা করছিলাম, টাইম মিলেনি আমাদের। তো ধন্যবাদ যে তুমি আসলে এবং এক্সপেরিয়েন্স শেয়ার করলে, এবং আই থিংক এই সেশন থেকে অনেক মানুষই উপকৃত হবে যারা চায়না পড়াশোনা করতে যেতে চায়। আর আমার মনে হয়েছে যে আমাদের নিজেদের আসলে অনেকগুলো মিসকনসেপশন ছিল চায়না নিয়ে, বিশেষ করে পড়াশোনা না, রাদার চাইনিজ পিপল, চাইনিজ এনভায়রনমেন্ট, রিলিজিয়ন, অনেকগুলো ইস্যু নিয়ে খালিদ ক্লিয়ার করলো আসলে। তো আমার মনে হয় যেহেতু স্কলারশিপ অপরচুনিটি আছে এবং ভালো এডুকেশন হচ্ছে, তো ওয়াই নট চায়না। আই থিঙ্ক অন্য কান্ট্রির মতো করে আমরা চায়নাতেও ফোকাস করা উচিত এবং যাওয়া উচিত। যারা এতক্ষণ ধরে ছিলেন আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ছিলেন, কোয়েশ্চেন করেছেন। পুরো কোনো কনফিউশন থাকলে আমাকে বা খালিদকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার। তো খালিদ, তাহলে শেষ করি আমরা। থ্যাংক ইউ তামিম ভাই, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং আমিও নিজেকে ভাগ্যবান মনে করছি আপনার সেশনে জয়েন করে। আমি দেখেছি আপনার আগের সেশনগুলো, অনেকে আপনি একটা ভালো কাজ করছেন, আপনাকে ওই জন্য আবারও আমি অ্যাপ্রিসিয়েট করছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আশা করি যদি অল্প কিছু বা ক্ষুদ্র কোনো ইনফরমেশন দিয়েও হেল্প করতে পারি কারো, আমি মনে করবো এটাই আমার বা আপনার, আমি বলবো হয়তো একই আমাদের মূল উদ্দেশ্য সাথে। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে মানুষজন জানুক এবং আগ্রহ নিয়ে লাইক অ্যাপ্লাই করুক। তো থ্যাংক ইউ যারা ছিলেন দর্শকরা, আশা করছি আপনার সাথে আবার দেখা হবে আরটি সেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।